আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের এমসিকিউ সমাধানের দ্বিতীয় পার্টে তোমাদেরকে স্বাগতম। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই আমরা যদি আমাদের 20 নম্বর এমসিকিউটার দিকে লক্ষ্য করি, আমরা গতদিন 19 নম্বর পর্যন্ত এমসিকিউ সমাধান করেছিলাম। আজকে দেখো 20 নম্বর এমসিকিউ কি বলেছে। বলেছে অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু আছে। দেখো অ্যামোনিয়াম ফসফেট যখন আমাকে বলবে আমি তখন বুঝে যাব অ্যামোনিয়াম NH4, ফসফেট হচ্ছে কি বলতো PO4। আমরা জানি এটাও যৌগমূলক, এটাও যৌগমূলক। এরা কি করবে? একে অপরের সাথে যোজনী এক্সচেঞ্জ করবে। অ্যামোনিয়ামের যোজনী কত? 1 এবং ফসফেটের যোজনী কত? 3। তাহলে ফসফেটের যোজনী তুমি অ্যামোনিয়ামকে দিয়ে দাও, আর অ্যামোনিয়ামের যোজনী 1 তাকে দিয়ে দাও। 1 লেখার প্রয়োজন নেই। আমাকে বলেছে এই যে অ্যামোনিয়াম ফসফেট এর অণুতে কতটি পরমাণু আছে। খেয়াল করে দেখো তো, এই যে ব্র্যাকেটের ভিতরে তাকাও, কতটা পরমাণু রয়েছে? নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 4টা। তাহলে 4 আর 1 কত? 5। এই 5-এর সাথে 3 আবার কি অবস্থায় রয়েছে দেখো তো, গুণ। তাহলে 3 5 কত? 15। 15, এখানে একটা ফসফরাস রয়েছে, তাহলে হচ্ছে 16, এবং অক্সিজেন 4টা রয়েছে, অর্থাৎ 20। উত্তর কি হবে বলো? উত্তর হবে 20টি। ওকে, আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম ফসফেটের একটি অণুতে 20টি পরমাণু রয়েছে। এরপরে আসি, আমাদেরকে বলেছে পরবর্তী কোশ্চেনে আসি। আমাকে বলেছে কি বলতো, বলেছে ক্যালসিয়ামের ফসফেট যৌগে কতটি পরমাণু রয়েছে। সেম সিমিলার কোশ্চেন, বলছে ক্যালসিয়াম ফসফেট। তাহলে এই যে ক্যালসিয়াম, এটা হচ্ছে ফসফেট PO4। PO4 যৌগমূলক, ফসফেটের যোজনী 3 এবং ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাই না? এবার খেয়াল করে দাও, এই যে ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে? 4 আর 1 5, 5 দুগুণ কত? 10, 10 আর 3 কত? 13টি। উত্তর হবে কি বলতো? 13টি পরমাণু রয়েছে ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য করলে দেখবো এখানে বলা আছে অক্সিজেনের ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক। দেখো বলেছে যোজ্যতা ইলেকট্রন 6। দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত বলতো? 8। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমাদেরকে বলেছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা কি পড়েছি বলো? আমরা পড়েছি কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে সেটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে সর্বশেষ কক্ষপথে 1 2 3 4 5 6টি রয়েছে, তার মানে যোজ্যতা ইলেকট্রন 6। এটা ঠিক বলেছে। এরপরে কি বলেছে বলতো? বলেছে এই অক্সিজেন অণু জারক পদার্থ। দেখো এটাও সঠিক। এখন এই যে জারক পদার্থের কথা যে বলেছে, তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা তো এখনো জারক বিজারক জারণ বিজারণ কনসেপ্টের সাথে ক্লিয়ার না, তাই তো? আচ্ছা, তবে যারা SSC বা 26 রয়েছে তোমরা ইতিমধ্যে সপ্তম অধ্যায় পড়ে ফেলেছো, সেক্ষেত্রে তোমরা বুঝবে। একটু বলে রাখি, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় বিজারক, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক। তো তুমি খেয়াল করো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তার নিকটতম নিষ্ক্রিয় মৌল কে বলতো? নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে 10। তাহলে নিয়ন, অর্থাৎ সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু 2টা গ্রহণ করে, তাহলে আমরা তাকে কি বলতে পারি? জারক পদার্থ বলতে পারি। তাহলে এটা জারক, ঠিক আছে। এরপরে কি বলেছে? বলেছে অণুতে বন্ধন জোড় ইলেকট্রন 2টি। এখন বলে অণুতে বন্ধন জোড় ইলেকট্রন, অণু মানে কি বলতো? অক্সিজেনের অণু মানে কি? O2 না? এই অণুকে যদি আমরা গাঠনিক সংকেত দিয়ে লিখতে চাই তাহলে ব্যাপারটা তো এরকম আসবে। তাহলে আমরা আগেই পড়েছি যতগুলো বন্ধন থাকবে ততগুলো বন্ধন জোড়। এখানে বন্ধন রয়েছে 2টা, তার মানে বন্ধন জোড় ইলেকট্রনও 2টা। তাহলে এটাও সঠিক রয়েছে। ওকে, তাহলে উত্তর এখানে কি হবে বলতো? 3টাই সঠিক। ওকে, আচ্ছা, এবার আসি। আমাদেরকে বলেছে ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? ফসফোনিয়াম বলতে আমরা কি পড়েছি? PH4+, তাই না? ফসফোনিয়াম। ফসফেট বলতে কি পড়েছি? PO4 3-। এটা ফসফোনিয়াম, এটা ফসফেট। এখন এরা যখন যৌগ গঠন করবে তাহলে তার যোজনী 3 তাকে দিয়ে দিবে, তার যোজনী 1 তাকে দিয়ে দিবে। তাহলে 3 যদি এখানে দিয়ে দেয় তাহলে যৌগটা কি আসে বলতো? এই যে PH4 নিচে 3 PO4। তাহলে কোনটা উত্তর বলতো? এই যে উত্তর হচ্ছে এটা, ফসফোনিয়াম ফসফেট, অর্থাৎ ফসফোনিয়ামের নিচে কি থাকবে? 3 থাকবে। ওকে, এটা সঠিক উত্তর। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে কি বলেছে? আমরা 24 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদেরকে বলেছে নিচের কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। দেখো প্রশ্নে বলেছে সালফার, ফসফরাস, আয়োডিন এবং গ্রাফাইট। অবশ্যই উত্তর কি হবে? গ্রাফাইট হবে। কেন বলতো? এই দেখো, আমরা খুব ভালো করেই পড়েছি সঞ্চারণশীল ইলেকট্রন কোথায় থাকে? ধাতব বন্ধনে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, অর্থাৎ ধাতুর মধ্যে। তুমি খেয়াল করে দেখো, সালফার, আয়োডিন, ফসফরাস এরা সবাই অধাতু, এমনকি গ্রাফাইট নিজেও অধাতু। কিন্তু আমরা পড়েছি গ্রাফাইট কার্বন যে রয়েছে, কার্বনের রূপ কয়টি? 2টি। একটি হচ্ছে হীরক এবং অপরটি কি বলতো? অপরটি হচ্ছে গ্রাফাইট। আমরা পড়েছি না বলতো?
পড়েছি। তাহলে যে হীরক, হীরক বিদ্যুৎ পরিবহন করে না, কারণ হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকে না। অপরদিকে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কারণ গ্রাফাইটের মধ্যে সঞ্চারণশীল বা মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে অধাতু হওয়া সত্ত্বেও তার মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে। উত্তর কি হবে? উত্তর হবে গ্রাফাইট। মনে থাকবে? আচ্ছা, এরপরে এরপরে আমরা যদি এই যে আসি SF4, বলছে এই যৌগের মধ্যে সালফারের সুপ্ত যোজনী কত? তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত বলতো? আমরা জানি 2, 4, 6 হচ্ছে যোজনী, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 6। এখানে ব্যবহার করলো কত? আমাদের SF4 এখানে 4 ব্যবহার করেছে, তাহলে সক্রিয় হচ্ছে 4। সর্বোচ্চ থেকে সক্রিয় বিয়োগ করে দাও, সুপ্ত যোজনী কত বলতো? সুপ্ত যোজনী হচ্ছে 2। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 26 নাম্বার প্রশ্নে আসি। দেখো 26 নাম্বার প্রশ্নে আমাকে বলেছে কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা বেশি? দেখো কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন বেশি, একটু খেয়াল করে দেখো। প্রথমে রয়েছে কি বলতো? NH3, তাই না? আমরা যদি গাঠনিক সংকেত দিয়ে আঁকি তাহলে কেমন হবে বলতো ব্যাপারটা? নাইট্রোজেন, নাইট্রোজেনের হাত থাকবে 3টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাই তো? আচ্ছা, এখানে কি আছে বলতো? C2H2, অর্থাৎ ইথাইন। ইথাইনের সংকেত যদি আমরা লিখে দিই কি হবে বলতো? কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই তো? তাহলে এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এখানে কি আছে বলতো? পানি। তাহলে একটা অক্সিজেন, একটা অক্সিজেনের 2টা হাত, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত। অপরদিকে কার্বন ডাই অক্সাইড, কার্বনের যোজনী 4, এখানে হচ্ছে 4টা হাত থাকবে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এগুলো আমরা বেসিক ক্লাসে পড়েছি। ওকে, এখন আমাকে বলেছে কোনটিতে বন্ধন জোড় ইলেকট্রন বেশি। আমরা বলেছি যতগুলো হাত থাকবে ততগুলো বন্ধন জোড়। এখানে হাত 1, 2, 3টা, তার মানে বন্ধন জোড় এখানে 3টা। এখানে দেখো 1, 2, 3, 4, 5, এখানে বন্ধন জোড় 5টি, এখানে 2টি, এবং এখানে 1, 2, 3, 4টি। তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর হবে ইথাইন। এটির মধ্যে কি বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। ওকে, এই তো। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটার দিকে লক্ষ্য করি। এখানে কি বলা আছে বলতো? বলেছে কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে? একদমই সিম্পল, ধাতু এবং অধাতু। তাহলে উত্তর কি হবে বলতো? ক্যালসিয়াম আর অক্সিজেন। ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, তার মানে অবশ্যই কি হবে? ক্যালসিয়াম এবং অক্সিজেন আয়নিক বন্ধন গঠন করবে। এরপরে আসি, এরপরে আমাদের দেখো এই প্রশ্নের মধ্যে কি বলেছে। আমাদের এই কোশ্চেনটার দিকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, পর্যায় সারণীর একটা অংশ দেয়া আছে। এখানে বলা আছে এই মৌলটি হচ্ছে পর্যায় 1 গ্রুপ 1। পর্যায় 1 এবং গ্রুপ 1 অবশ্যই নিঃসন্দেহে কে বলতো? হাইড্রোজেন। এখানে বলছে পর্যায় 3 গ্রুপ 2, তাহলে এটা কে বলতো? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। এখানে বলেছে পর্যায় 2 গ্রুপ 17, এই মৌলটি হচ্ছে ফ্লোরিন, এবং পর্যায় 3 গ্রুপ 17 এই মৌলটি হচ্ছে ক্লোরিন। এটি কি বলতো? এটি হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো যারা বেসিক ভালো করে পড়াশোনা করেছো তারা কিন্তু খুব সহজেই এটা ধরে ফেলতে পারবা, এটা হাইড্রোজেন, এটা ম্যাগনেসিয়াম, এটা ফ্লোরিন, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোরিন। তারপর আমরা একটু এখানে লিখে রাখি যে এ মৌলটি কি ছিল বলতো? এ ছিল হচ্ছে হাইড্রোজেন। ডি কি ছিল বলতো? ডি ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম। ই কি ছিল বলতো? ই মৌলটির কথা বলেছে হচ্ছে ফ্লোরিন। এবং জি কি বলতো? জি মৌলটির কথা আমাকে বলেছে ক্লোরিন। ওকে, এটা একটু লিখে রাখলাম কারণ আমাদের তো স্লাইড উপরে চলে যাবে, তাই না? আচ্ছা, আমাকে প্রশ্ন কি বলেছে দেখো তো। এই উদ্দীপকের আলোকে আমাদের কোন তথ্যগুলো সঠিক? বলেছে এ ই পোলার সমযোজী যৌগ। এ ই, এ বলতে কি বোঝায়? এ বলতে হাইড্রোজেন। ই বলতে কি বোঝায়? ফ্লোরিন। HF এটা কি যৌগ বলতো? এরা সমযোজী যৌগ, এবং আমরা বেসিক ক্লাসের মধ্যেই পড়েছি যে হাইড্রোজেন ফ্লোরাইড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে কি করে বলতো? সে হচ্ছে তার পোলারিটি প্রদর্শন করে, বা পোলার ধর্ম বা পোলার যৌগ প্রদর্শন করে। ওকে, তাহলে এখানে বলেছে HF কি? একটা পোলার সমযোজী, অর্থাৎ এই তথ্যটি কি আছে? এটি সঠিক আছে। এরপরে আসি, আমাকে কি বলেছে? আমাকে বলেছে DG2 পানিতে দ্রবণীয়। দেখো ডি বলতে কি বোঝাচ্ছে? ম্যাগনেসিয়াম। জি বলতে কি বোঝাচ্ছে? ক্লোরিন, মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বলছে পানিতে দ্রবণীয়। আমরা এটাও ভালো করে জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। যেহেতু ম্যাগনেসিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু, তার মানে এটি কি হবে? পানিতে দ্রবীভূত হবে। সিম্পল। তার মানে এই তথ্যটিও সঠিক বলেছে। এবার বলেছে DA2 এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। ডি বলতে কি বোঝায়? ডি বলতে ম্যাগনেসিয়াম। ওকে, এ বলতে কি বোঝায়? হাইড্রোজেন, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রাইড। এই যে যৌগটা যে আছে বলেছে এইটা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। দেখো আমরা এটাও পড়েছি আয়নিক যৌগ, আয়নিক যৌগ জলীয় দ্রবণে কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ধাতু, হাইড্রোজেন অধাতু, অবশ্যই কি বলতো? আয়নিক যৌগ, তার মানে সে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে, অর্থাৎ এই তথ্যটিও সঠিক আছে। তাহলে উত্তর কি হবে? 1, 2 এবং 3। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এবার এই উদ্দীপকের আলোকে দেখে আরো কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের
এই যে নিচে কি বলেছে দেখো তো, আচ্ছা না এখানে একটি ছিল, রাইট? আচ্ছা তাহলে এগুলোর আর প্রয়োজন নাই। এবার আমাকে বলেছে কোন মৌলের অণুটিতে দ্বিবন্ধন বিদ্যমান। দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আমরা জানি এক বন্ধন, নাইট্রোজেন হচ্ছে ত্রিবন্ধন এবং অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধন। তাহলে আমাকে বলেছে কোনটাতে দ্বিবন্ধন, অবশ্যই অবশ্যই উত্তর কি হবে, অক্সিজেন অণুতে দ্বিবন্ধন রয়েছে, রাইট? আচ্ছা এবার আসি, এবার আমরা যদি 30 নম্বর কোশ্চেনটার দিকে লক্ষ্য করি, বলেছে স্বাভাবিক তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা কঠিন। স্বাভাবিক তাপমাত্রায় কোনটির ভৌত অবস্থা কঠিন, অবশ্যই কি হবে উত্তর বলো তো, আয়োডিন হবে। তোমার বইয়ের মধ্যে ওই যে আগে বলেছিলাম যে তোমার বইয়ের মধ্যে রিডিং এ সুন্দর করে লেখা আছে যে কোন কোন যৌগগুলো স্বাভাবিক তাপমাত্রায় কি থাকে, কঠিন থাকে। যেমন কি কি ছিল বলতো, এখানে কি ছিল, ছিল হচ্ছে আয়োডিন, ছিল সালফার এবং ছিল হচ্ছে কি বলতো ন্যাপথলিন C10H8। তাহলে এরা স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, এটা কিন্তু তোমার বইয়ের তথ্য। তাহলে এই অনুযায়ী উত্তর কি হবে, আয়োডিন হবে। ওকে আচ্ছা এবার আসি, আমাদেরকে বলেছে 31 নম্বর কোশ্চেনের মধ্যে আমাকে বলেছে কোন যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। আমরা কি পড়েছি, আমরা জানি আয়নিক যে বন্ধন, আয়নিক বন্ধনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, বা তড়িৎযোজী বল কাজ করে, বা ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে, তাই না? বা কুলম্ব আকর্ষণ বল কাজ করে, অনেক কিছু বলতে পারো। কিন্তু সমযোজী যৌগের মধ্যে কি কাজ করে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। তাহলে আমাকে দেখতে হবে এখানে সমযোজী যৌগ কোনটা। দেখো ম্যাগনেসিয়াম ধাতু ক্লোরিন অধাতু, মানে এটা আয়নিক, এটা হবে না। এই যে সিজিয়াম, সিজিয়াম ধাতু ক্লোরিন অধাতু, এটাও আয়নিক, এটাও হবে না। লিথিয়াম ধাতু অক্সিজেন অধাতু, এটাও হবে না। এই যে হাইড্রোজেন অধাতু সালফার অধাতু, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তার মানে অধাতু অধাতু সমযোজী বন্ধন, তাহলে উত্তর হবে সমযোজী বন্ধনে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান, উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। ফাইন। আচ্ছা এবার 32 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এখন তুমি খেয়াল করে দেখো, এই যে পটাশিয়াম, সে কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে বলতো, সে হবে আর্গন। আর ফ্লোরিন একটা গ্রহণ করে হয়ে যাবে নিয়ন। তার মানে এরা দুইজন কি বলতো একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে না, তার মানে এটা হবে না। এবার আসো ক্যালসিয়াম এবং সালফারের ক্ষেত্রে, ক্যালসিয়াম 20, সে কি করবে, দুইটা ত্যাগ করবে, দুইটা ত্যাগ করে কি হবে বলতো, আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। অপরদিকে সালফার হচ্ছে 16, সে দুইটা গ্রহণ করে সেও কিন্তু 18, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তার মানে এরা দুইজনই, এই যে ক্যালসিয়াম এবং সালফার, এরা দুইজনই কি করবে বলতো, আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। উত্তর তাহলে হচ্ছে এটা সঠিক। ওকে আচ্ছা, আশা করি তুমি এটাও বুঝে গিয়েছো। এরপরে আসি, এরপরে আসি আমাদের 33 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে জেনন এর যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি। দেখো জেনন, সুন্দর করে তুমি যদি যত্ন সহকারে পড়াশোনাটা করো তাহলে তোমার অবশ্যই জানার কথা যে জেনন হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে পর্যায় সারণীর গ্রুপ 18তে যে নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে তাদের মধ্যে প্রথমে কি রয়েছে বলতো, হিলিয়াম, পরে কি রয়েছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং কি আছে বলতো, ওগানেশন, রাইট? তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা শুধুমাত্র এই হিলিয়াম বাদ দিয়ে, শুধুমাত্র হিলিয়াম বাদ দিয়ে বাকি যে 6টি মৌল রয়েছে এদের প্রত্যেকেরই শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে। কয়টি করে ইলেকট্রন থাকে, 8টি করে ইলেকট্রন থাকে। তাহলে আমাকে বলেছে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি, তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে কি বলতো, শেষ শক্তি স্তর, শেষ শক্তি স্তরে ইলেকট্রন তাহলে কত হবে, উত্তর 8টি হবে, রাইট? তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 8টি। ওকে, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। এখন তুমি যদি এই বেসিকটা না জানো তাহলে কি করবা, তখন তোমার মনে হবে যে জেনন, জেননের আমি তাহলে একটু ইলেকট্রন বিন্যাস করি। হ্যাঁ, তাহলে এই ইলেকট্রন বিন্যাস করে এটা বের করতে গেলে অনেক সময় লেগে যাবে। ওকে, এই জন্য এই ছোট্ট ছোট কনসেপ্ট গুলো তোমাকে সহযোগিতা করবে। এবার আসি, আমাকে বলেছে এখানে কি লেখা আছে বলতো, বলেছে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রেট কোন ধরনের যৌগ। তাহলে ম্যাগনেসিয়াম ধাতু, হাইড্রোজেন অধাতু, তার মানে অবশ্যই কি হবে, ধাতু অধাতু আয়নিক যৌগ, সিম্পল, এটা পারা যাবে। এবার আমাদের এই কোশ্চেনটার দিকে আসে দেখি 35 নাম্বার কোশ্চেনে কি বলেছে, বলেছে এ এর নিচে বলা আছে 1, অর্থাৎ সে কি বলতো, এটা হচ্ছে হাইড্রোজেন। এখানে বি, বির নিচে আছে 7, তার মানে বির নিচে যদি 7 থাকে সে কে বলতো, সে হচ্ছে নাইট্রোজেন। প্রশ্ন বলেছে দ্বারা এ এবং বি দ্বারা গঠিত যৌগে, তাহলে এই দুইজন দিয়ে গঠিত যৌগ কি বলতো, NH3, অ্যামোনিয়া। গঠিত যৌগে বলেছে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি। তুমি খেয়াল করে দেখো নাইট্রোজেনের দিকে খেয়াল তাকাও, তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন আমরা জানি কয়টা বলতো, 7টা। তাহলে 1 2 3 4 5 6 7। এখন এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দাও, এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দাও এবং এখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দাও। এই হচ্ছে কি অ্যামোনিয়া না বলতো? তাহলে এখানে বন্ধন জোড় হচ্ছে 1টা 2টা 3টা, 3 জোড়া হচ্ছে বন্ধন এবং মুক্ত জোড় হচ্ছে কয় জোড়া বলতো,
এক জোড়া মুক্তজোর। আচ্ছা, এখানে অপশনে ভুল আছে, যে কোনো একটা হবে। এখানে কি হবে? একটি মুক্তজোর হবে, একটি অপশনে ভুল আছে। ওকে, আচ্ছা, তাইলে আমাকে বলেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগে মুক্তজোর কতটি? তাহলে মুক্তজোর হচ্ছে একটি। ওকে, এবার আসি, আমাকে এই যে আবার বলেছে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনগুলো? যে একটু আগে তোমাকে বলেছি, আয়োডিন, সালফার, ব্রোমিন না, ব্রোমিন তরল অবস্থায় থাকে। তাহলে উত্তর হবে আয়োডিন এবং সালফার, 1 ও 2। উত্তর কি হবে? 1 ও 2 স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। ওকে, আচ্ছা, এবার 37 নম্বর কোশ্চেনের দিকে আসি। দেখো 37 নম্বর কোশ্চেনের দিকে আসি। আচ্ছা, একটু আমি দুঃখ প্রকাশ করছি, আমি আবারও বলছি, আমাদের একটু অসুবিধা তো রয়েছে। এই যে আমাদের যে প্রজেক্টরের যে আলো, সে আলো কিন্তু এই জায়গাটার মধ্যে রিফ্লেক্ট করতেছে, রাইট? যার কারণে তোমাদের একটু এই জায়গাটা লেখা বুঝতে কষ্ট হচ্ছে। তাহলে একটু ম্যানেজ করে নিও, একটু বুঝে নিও। আমি তো মুখে পড়বো, তখন একটু শুনে নিও যে আমি কি বলেছি। ওকে, দেখা না গেলে তুমি এই কাজটা করো। আচ্ছা, এবার বলেছে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মনোঅক্সাইড মানে কি? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। তোমাকে বলেছে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 2। কেন 2 বলো তো? এই যে খেয়াল করে দেখো, এইখানে কার্বন আর অক্সিজেনের ক্ষেত্রে কি ঘটেছে? কার্বন ব্যবহার করেছে 4, অক্সিজেন ব্যবহার করেছে 2। 2 আর 4 কাটাকাটি করলে কি থাকে? এখানে থাকে 2, অর্থাৎ এভাবে কার্বন ডাইঅক্সাইড। আর এখানে কি হয়েছে বলতো? কার্বন ব্যবহার করেছে 2, অক্সিজেন ব্যবহার করেছে 2, 2 2 ক্যান্সেল, অর্থাৎ এই জন্যই আমরা লিখেছি কি কার্বন মনোঅক্সাইড। তাহলে কার্বন কত ব্যবহার করেছে? 2 ব্যবহার করেছে, সেটাই সক্রিয় যোজনী। তাহলে সক্রিয় যোজনী হচ্ছে কার্বনের ক্ষেত্রে কত? 2। ওকে, আচ্ছা, এবার আমাকে কি বলেছে দেখো, বলেছে কোন নিষ্ক্রিয় গ্যাসের, আবারও বলছি, বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসের এন শেলে 8টি ইলেকট্রন থাকে? তোমাকে আমি একটু আগে বলেছি না, শুধুমাত্র হিলিয়াম ব্যতীত এরপরে তোমার হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেশন, এদের সবার মধ্যে শুধুমাত্র এইটা বাদ দিয়ে বাকি সবার মধ্যে কি থাকে বলতো? 8টি ইলেকট্রন থাকে। কিন্তু প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্ন কি বলছে? বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসের এন শেলে, এন শেল মানে কি বুঝি? কয় নাম্বার কক্ষপথ? 4 নম্বর কক্ষপথ। আমরা পড়েছি না? দেখো তো, আমরা সুন্দর করে এভাবে পড়েছি। দেখো, আমরা পড়েছি প্রথম কক্ষপথ হচ্ছে কে, দ্বিতীয় হচ্ছে এল, তৃতীয় হচ্ছে এম এবং চতুর্থ হচ্ছে কি? এন। তাহলে আমাকে এন শেল বলেছে মানে কি? চতুর্থ কক্ষপথ। তাহলে চতুর্থ কক্ষপথ বলতে কি বোঝায়? 1 নম্বর কক্ষপথ বলতে বোঝায় 1 নম্বর পর্যায়, 2 নম্বর কক্ষপথ বলতে 2 নম্বর পর্যায়, 3 নম্বর বলতে 3 নম্বর পর্যায় এবং 4 নম্বর বলতে 4 নম্বর পর্যায়। তো আমাকে বলছে এন শেল বলতে কি? এটা কে, এল, এম এবং এটা হচ্ছে কি? এন শেল। তাহলে এই এন শেলের মধ্যে বলতো কে রয়েছে? ক্রিপ্টন। কি রয়েছে? ক্রিপ্টন। তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর হবে ক্রিপ্টন। ওকে, তাহলে ক্রিপ্টন আমাদের বলেছে এন শেলে 8টি ইলেকট্রন বিদ্যমান কার? ক্রিপ্টনের ক্ষেত্রে। উত্তর হবে ক্রিপ্টন। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এরপরে আসি আমাকে কি বলেছে দেখো, এখানে বলেছে বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে কোনটি? দেখো, বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে, 2 এর নিয়ম বলতে আমরা কি করেছি? যৌগ গঠনের সময় আমাদের মৌলদের সবশেষ কক্ষপথে কি জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকবে বা এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকবে, তাই তো? তুমি খেয়াল করে দেখো তো এখানে কি আছে? এখানে কি রয়েছে? নাইট্রিক অক্সাইড। তাহলে নাইট্রিক অক্সাইড কি রয়েছে বলতো? NO, তাই না? তাহলে এটার যদি তুমি গাঠনিক সংখ্যা রাখো, তাহলে দেখো তো N ডাবল বন্ড O। তাহলে খেয়াল করে দেখো, একটা অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। 6টার মধ্যে দেখো বন্ধনে গেল কয়টা? এই যে একটা, দুইটা যাবে বন্ধনে, আরো বাকি থাকে 4টা। তাহলে এই যে 1 2 3 4। এবার তুমি নাইট্রোজেনের কথা চিন্তা করো, নাইট্রোজেনের মোট ইলেকট্রন 7টা, প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে কয়টা? 5টা। তাহলে 5টার মধ্যে দেখো এই যে এখানে বন্ধনে যাচ্ছে কয়টা বলতো? 2টা। তাহলে আরো বাকি থাকে কয়টা? 3টা। তাহলে এই যে 1 2 3, এই যে খেয়াল করে দেখো, এখানে জোড়ায় জোড়ায় থাকলেও এই যে নাইট্রোজেনের উপরে একটা কিন্তু একাই সিঙ্গেল রয়েছে, তার মানে এই একটা ইলেকট্রন যেহেতু একাই রয়েছে, জোড়ায় জোড়ায় নাই, তার মানে এটা 2 এর নিয়ম মেনে চলে না। ওকে, এরপরে কি রয়েছে বলতো? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড যে রয়েছে, এটার গাঠনিক সংকেত দেখতে কেমন হবে দেখো, এটা দেখতে এরকম হবে। দেখো, এই যে নাইট্রোজেন হচ্ছে এখানে থাকবে একটা অক্সিজেন, এখানে থাকবে একটা অক্সিজেন, রাইট? এখানে হচ্ছে আমাদের ডাবল বন্ড এবং এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড। একটু খেয়াল করে দেখো, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এখানে যে 6টা, এই যে দেখো 1 2 3 4, এই যে 5 6, তাহলে অক্সিজেনের 6টাই রয়েছে। আবার এখানে তুমি খেয়াল করে দেখো, অক্সিজেন এই যে 1 2 3 4 5 6, এখানে অক্সিজেনের 6টাই রয়েছে। কিন্তু অক্সিজেনের 6টা ইলেকট্রন থাকলেও এই অক্সিজেনের কোনো ইলেকট্রন কিন্তু আমাদের নাইট্রোজেনের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়নি। তাহলে কি ঘটনা ঘটেছে? নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা। তাহলে নাইট্রোজেন কি করেছে? এই অক্সিজেনকে দিয়েছে কয়টা? এর সঙ্গে শেয়ার করেছে 2টা,
আর ওই অক্সিজেনকে কি করেছে, তার যে আরো তিনটা রয়েছে, পাঁচটার মধ্যে দুইটা গেছে, আরো কয়টা আছে, আরো রয়েছে তিনটা, তিনটার মধ্যে এই যে দুইটা ইলেকট্রন একাই একাই দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিয়েছে, মানে অর্থাৎ ওর নিজের দুইটা ইলেকট্রন সে অক্সিজেনের সঙ্গে শেয়ার করেছে, অক্সিজেনের কোনো ইলেকট্রন তার সঙ্গে শেয়ার করেনি। তাহলে আমাদের নাইট্রোজেনের এখানে 1 2 3 4 আরো একটা রয়েছে, কিন্তু এই যে হচ্ছে 5। তার মানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা দেখো তো, শেষ কক্ষপথে এই যে একটা বেজোর রয়েছে, তার মানে যেহেতু জোড়ায় জোড়ায় ইলেকট্রন নেই, তার মানে সেও কি দুইয়ের নিয়ম মেনে চলে না। আচ্ছা, আর এইভাবে এটা আসলে আসল লজিক, এটা হচ্ছে আসল লজিক। আর আমি যদি একটা এসএসসির স্টুডেন্টকে, সে তো এখনো পুরোপুরি ব্যাপারটা বোঝে না, নাইট্রোজেনে কেন এই ঘটনাগুলো ঘটে, সে সন্নিবেশ বন্ধন সম্পর্কে এখনো ধারণা নেই। ওকে, তো এই ক্ষেত্রে আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে যেটা করতে পারি, সেক্ষেত্রে কি করা যাইতে পারে, তুমি সিম্পলি কি চিন্তা করতে পারো, নাইট্রোজেন মনে হইতে পারে নাইট্রোজেন এখানে যোজনী কত ইউজ করেছে, 4। তোমরা হয়তো জানো নাইট্রোজেনের যোজনী হয়তো 3 5, কিন্তু তোমার বই কিন্তু এটা ভুল লেখা আছে, এটা কিন্তু ভুল লেখা আছে। নাইট্রোজেনের যোজনী 1 2 3 4 5 সবই হইতে পারে। ওকে, তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে আসবে। এবার তোমাকে একটু যদি বলে রাখি যে তোমার কাছে মনে হইতে পারে নাইট্রোজেন তাকে দিয়েছে 4, অক্সিজেন তাকে দিয়েছে 2, 2 আর 4 কাটাকাটি করে এখানে কি আছে, 2 আছে। তাহলে এভাবে যদি চিন্তা করি, তাহলে নাইট্রোজেনের হাত করা থাকবে বলো তো, 4 যোজনী হলে হাত 4টা, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তো তুমি খেয়াল করে দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5টা। তাহলে এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, আর একটা কিন্তু সিঙ্গেলই থাকে, তার মানে জোড়া কিন্তু হচ্ছে না, বেজোড় থাকে। আর যেহেতু বেজোড় আছে, তার মানে কি করেছে, 2 এর নিয়ম মানে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তোমাকে, এটা কিন্তু আসল লজিক না, আমি আবারও বলে রাখছি, এটা তোমাকে বোঝানোর জন্য এইভাবে দিলাম। ওকে, আচ্ছা, এবার এই CH4 এর দিকে থাকো। তাহলে কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, কার্বনের 1 2 3 4 5 6টা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এবং এখানে একটা হাইড্রোজেন থাকবে, তাই না? এটা তো মিথেনের গঠন। খেয়াল করে দেখো, সবার শেষ কক্ষপথে জোড়ায় জোড়ায় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এইটা 2 এর নিয়ম মেনে চলে, উত্তর হবে 3, শুধু 3 হবে উত্তর। ওকে, আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এরপরে আসি, এরপরে 40 নাম্বার, মানে আমি এখানে যে কাজটা করেছি, দেখো আমি এখানে যে কাজটা করেছি, 2023 এবং 24, অর্থাৎ রিসেন্ট যে 2 বছরের কোশ্চেন গুলো রয়েছে, এই উপরের 40 পর্যন্ত, 40টা হচ্ছে 23 24 এর বোর্ড কোশ্চেন, এবং এর পরে যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বা হচ্ছে সেরা সেরা স্কুলের কিছু প্রশ্ন এখানে অ্যাড করা আছে। ওকে, আচ্ছা, বলেছে কোনটি পানিতে অদ্রবণীয়, একদম সুন্দর করে বলা আছে, সিলভার ক্লোরাইড। যে সিলভার ক্লোরাইড কি পানিতে দ্রবীভূত হয় না। ওকে, এটা ব্যতিক্রম লেখা আছে না বইয়ের মধ্যে, পানিতে দ্রবণীয়তা পড়বা, সুন্দর করে লেখা আছে, সিলভার ক্লোরাইড পানিতে মিশে না। ওকে, ফাইন, এগুলো ছিল বোর্ড কোশ্চেন। এবার দেখি আমাদের স্কুলের প্রশ্নগুলোর মধ্যে কি বলেছে, একটা একটা করে আসি। প্রথমে আসি, বলেছে PCl3 এই যৌগের মধ্যে ফসফরাসের মুক্তজোড় ইলেকট্রন কয়টি? তাহলে খেয়াল করে দেখো, এই যে ফসফরাস, তাহলে এখানে একটা, আমাদের এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাই না? তো ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5টা। তাহলে এখানে একটা বন্ধনে, এখানে একটা বন্ধনে, এখানে একটা বন্ধনে, বন্ধনে চলে গেল কয়টা, 3টা, অবশিষ্ট থাকে কয়টা, 2টা। তার মানে ফসফরাসের মুক্তজোড় কয়টা বলো তো, এই 1 জোড়া। তার মানে 1 জোড়া হচ্ছে ফসফরাসের মুক্তজোড়। আমাকে বলছে পি এর মুক্তজোড় ইলেকট্রন কয়টা, তাহলে পি এর মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 1টি। ওকে, জোড় ইলেকট্রন হচ্ছে 1টি, মুক্ত। তাহলে এটা হচ্ছে আশা করি পারা যাবে। এবার কি বলেছে দেখো তো, এবার আমাকে বলেছে নিচের কোন ধাতব স্ফটিকে সঞ্চারণশীল ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো, সঞ্চারণশীল ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি মানে কি বলতো, এই যে ধাতুর ক্ষেত্রে, এটাও মনে করো একটা ধাতু, এটাও একটা ধাতু, এটাও একটা ধাতু, এবং এটা হচ্ছে একটা ধাতু, রাইট? এখানে বলা আছে একটা সোডিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা অ্যালুমিনিয়াম এবং একটা পটাশিয়াম। এখন ধাতুর ক্ষেত্রে প্রত্যেকটা ধাতু কি করে, তার শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে, তাই না? সোডিয়াম কয়টা করে ত্যাগ করবে, সে একটা করে ত্যাগ করবে। ম্যাগনেসিয়াম কয়টা ত্যাগ করবে, 2টা করে ত্যাগ করবে। অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথ থেকে 3টা ত্যাগ করবে, পটাশিয়াম একটা ত্যাগ করবে। তাহলে কোন ধাতুতে বা কোন ধাতব পদার্থে বলতো ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে? অবশ্যই অ্যালুমিনিয়ামে। তাহলে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি থাকবে, তাহলে এখানে ঘনত্ব বেশি থাকবে, সিম্পল। তাহলে উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। উত্তর কি আসবে, উত্তর আসবে অ্যালুমিনিয়ামে আমাদের হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে কি হবে, বেশি হবে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এখানে বলা আছে ফেরাস ক্লোরাইড, এখানে আয়রনের সুপ্ত যোজনী কত? আয়রন হচ্ছে F এর যোজনী হচ্ছে একটা 2 এবং একটা কি 3। তাহলে আমরা জানি সর্বোচ্চ কত, সর্বোচ্চ 3, এখানে ব্যবহার করছে কত, 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, সুপ্ত যোজনী কত বলো তো, সুপ্ত যোজনী হচ্ছে 1। আচ্ছা, এবার আমাকে দেখো কি বলেছে নিচের কোনটি পোলার সমযোজী যৌগ। দেখো নিচের কোনটি কি পোলার সমযোজী যৌগ, এখানে আছে মিথেন, না মিথেন হবে না কেন, সমযোজী যৌগ, এটা পোলার সমযোজী না। ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে দেখো চুনা পাথর, এটাও পোলার সমযোজী না। এটা হচ্ছে আমাদের ন্যাপথলিন, সেও পোলার সমযোজী না। এই যে আমাদের ইথানল হচ্ছে পোলার সমযোজী। তোমার বইয়ের মধ্যে বলাই আছে মিথানল CH3OH মিথানল, ইথানল C2H5OH ইথানল মানে অ্যালকোহল যারা আছে তারা পানিতে দ্রবীভূত হয়, আর যারা পানিতে মিশে
তারা কি বলতো, তারা হচ্ছে পোলার সমযোজী। ক্যালসিয়াম কার্বনেট কি, চুনা পাথর, পাথর পানিতে মিশে না। এটা হচ্ছে ন্যাপথলিন পানিতে মিশে না, মিথেন গ্যাস পানিতে মিশে না। ওকে, তাহলে এই যে যেহেতু আমাদের হচ্ছে অ্যালকোহল পানিতে মিশে, সে কিন্তু কি পোলার সমযোজী যৌগ। ওকে, এবার আসি। এবার আমাদেরকে বলেছে সোডিয়াম লরেল সালফেট অণুতে কতটি পরমাণু আছে। তোমরা যারা এসএসসি 26 এর স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এটা, এই যে সোডিয়াম লরেল সালফেট কি, এটা কিন্তু তোমরা জানো না। সোডিয়াম লরেল সালফেট হচ্ছে ডিটারজেন্ট, ডিটারজেন্ট প্রস্তুতিতে এই যৌগটি ব্যবহৃত হয়। এখন তুমি খেয়াল করো, এই সোডিয়াম লরেল সালফেট এটা 12 অধ্যায়ের পড়াশোনা, তোমাদের যদি শর্ট সিলেবাসে নাই তাহলে তোমাদের এটা আসবে না। কিন্তু যারা এসএসসি 27 রয়েছে, তোমাদের ফুল সিলেবাস, তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে সেক্ষেত্রে সোডিয়াম লরেল সালফেটের সংকেতটা কেমন জানো, এই যে C12H25SO4 সালফেট এবং শেষে থাকবে সোডিয়াম। এই হচ্ছে সোডিয়াম লরেল সালফেট। এখন সোডিয়াম লরেল সালফেটের মধ্যে তুমি খেয়াল করে দেখো মোট কতটি পরমাণু রয়েছে। কার্বন রয়েছে কতটি বলতো, 12টি। হাইড্রোজেন কতটি রয়েছে, 25টি। এখানে সালফার 1টি, অক্সিজেন 4টি এবং সোডিয়াম হচ্ছে 1টি। ক্যালকুলেট করে দেখো কত হয়। এখানে ক্যালকুলেট করলে 4 আর 1 5 আর 1 6, 6 আর 12 হচ্ছে কত, 18, 18 আর 25 কত বলতো, 18 25 হচ্ছে 43। তাহলে 18 এবং 25 হচ্ছে 43, অর্থাৎ 43টি। উত্তর হবে 43। উত্তর কি হবে, 43টি। ওকে, তাহলে আশা করি এটা পারা যাবে। তো এই যে এবার বলেছে, এবার আমাকে বলেছে পানির অণুতে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে। পানির অণু কি বলো, এটা না, এই যে অক্সিজেন এবং কি থাকবে এখানে, দুই পাশে কি থাকবে, হাইড্রোজেন। এখন তুমি খেয়াল করো, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 6টা। 6টার মধ্যে বন্ধনে কয়টা, বন্ধনে যাবে হচ্ছে এখানে একটা, এখানে একটা, 2টা বন্ধনে। আরো বাকি আছে কয়টা, আরো বাকি আছে এই যে 4টা, আরো বাকি আছে কয়টা, 4টা। এবং এখানে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তাহলে খেয়াল করে দেখো মুক্ত জোড় কয়টা, এখানে 1 জোড়া, এই যে 1 জোড়া মুক্ত, অর্থাৎ 2 জোড়া মুক্ত, অর্থাৎ উত্তর হবে 2 জোড়া। উত্তর কি হবে, 2 জোড়া। ওকে, আচ্ছা, তাহলে পানির অণুতে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এবার আসি, এখানে আমাকে বলা আছে ওয়াই পরমাণুটা হচ্ছে 19 মানে পটাশিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম। এবং জেড হচ্ছে 9, অর্থাৎ এটা ফ্লোরিন, একটা হচ্ছে ফ্লোরিন মানে পটাশিয়াম ফ্লোরাইড। আমাকে বলেছে এক্স ও ওয়াই বা ওয়াই ও জেড দ্বারা গঠিত যে যৌগ, তাদের ক্ষেত্রে কি হবে। বলছে মৌলদ্বয় আয়নিক বন্ধন গঠন করে। ধাতু এবং অধাতু, নিঃসন্দেহে আয়নিক বন্ধন, তার মানে এটা সঠিক। বলেছে এর যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। পটাশিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, তার মানে এটা ভুল বলেছে। তাহলে অবশ্যই এটা সঠিক। বলেছে বন্ধন গঠনে অষ্টক নিয়ম মেনে চলে। তুমি খেয়াল করে দেখো, পটাশিয়াম হচ্ছে 19, একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, তাহলে হয়ে যাবে 18। তাহলে শেষ কক্ষপথে কয়টা থাকবে ইলেকট্রন, 8টা। অপরদিকে ফ্লোরিন হচ্ছে 9, একটা গ্রহণ করলে হয়ে যাবে 10, তারও শেষ কক্ষপথে ইলেকট্রন আসবে 8টা। অর্থাৎ উভয়ই অষ্টক নিয়ম মেনে চলে, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তাহলে এর পরের কোশ্চেনটা যদি আসি, আমাদের দেখো এর পরের কোশ্চেন আমাকে কি বলেছে। এর পরের কোশ্চেন বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো বলেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগের মধ্যে বলছে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা 3। তোমরা যারা জারণ সংখ্যা বোঝো না, সপ্তম অধ্যায়ে পড়লে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে 1, 3টা ক্লোরিন হচ্ছে -3, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে +3। তার মানে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3, এটা ঠিক আছে। বলছে আয়নিক বন্ধন বিদ্যমান। খেয়াল করে দেখো, একটা ধাতু এবং হচ্ছে একটা অধাতু, তার মানে কি হবে, আয়নিক বন্ধন বিদ্যমান। দেখো একটু বলে রাখা ভালো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু 2 ধরনের বন্ধনই গঠন করে, আয়নিকও গঠন করে, সমযোজীয় গঠন করে। কিন্তু এসএসসির কনসেপ্ট থেকে যদি বলি, তাহলে এসএসসির বইয়ের মধ্যে, তোমার বইয়ের মধ্যে সুন্দর করে রিডিং এর মধ্যে লেখা আছে পর্যায় সারণীর গ্রুপ 13 মৌলগুলো আমাদের কিন্তু আয়নিক যৌগ গঠন করে। তার মানে অ্যালুমিনিয়াম যেহেতু গ্রুপ 13 মৌল, তাহলে হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এটা আমরা আমাদের বই অনুযায়ী সঠিক বলবো, কিন্তু এটা কিন্তু সমযোজীয় হয়, মনে রাখো। আচ্ছা, এবার আমাকে বলছে পানিতে দ্রবণীয়। যেহেতু আয়নিক যৌগ, তার মানে কি হবে, পানিতে দ্রবণীয় হবে। তার মানে এখানে 3টাই সঠিক, মনে থাকবে। আচ্ছা, এরপরে আসি কি বলছে, আমাদেরকে বলেছে কোনটি ত্রিযোজী ঋণাত্মক যৌগমূলক। ত্রিযোজী ঋণাত্মক, দেখো এখানে কি বলছে, হাইড্রোজেন কার্বনেট হচ্ছে HCO3 বা বাইকার্বনেট, এর যোজনী হচ্ছে মাইনাস, বা এর যৌগমূলকের কত ঋণাত্মক চার্জ হচ্ছে মাইনাস। তারপরে কি আছে, নাইট্রাইট কি বলতো, নাইট্রাইট হচ্ছে NO2-, এখানেও একটা। সালফাইড কি বলতো, SO3-2-, এখানে 2টা। ফসফেট হচ্ছে কি PO4-3-, এটা উত্তর। অর্থাৎ ফসফেট হচ্ছে ত্রিযোজী ঋণাত্মক। এই যে ত্রিযোজী মানে যোজনী 3, ঋণাত্মক 4 যুক্ত। ওকে, তার মানে উত্তর কি হবে, উত্তর হবে ফসফেট। আমাকে পরবর্তী কোন কোশ্চেনের মধ্যে বলেছে কোনটি পানিতে অদ্রবণীয়, মানে কোনটা পানিতে মিশে না। দেখো সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ পানিতে মিশে, লিথিয়াম ক্লোরাইড আয়নিক পানিতে মিশে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক পানিতে মিশে, মিথেন হচ্ছে সমযোজী, তার মানে সে পানিতে মিশবে না। উত্তর হচ্ছে মিথেন। ওকে, আচ্ছা, আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এরপরে আমাদেরকে বলেছে অ্যামোনিয়াম থায়োসালফেট এর পরমাণু সংখ্যা কতটি। দেখো অ্যামোনিয়াম থায়োসালফেট কোনটা বলতো, এই যে দেখো অ্যামোনিয়াম হচ্ছে NH4,
অ্যামোনিয়াম থায়োসালফেট, এখানে হচ্ছে কি বলতো এই যে H2O3, এখানে আসবে 2 অ্যামোনিয়াম থায়োসালফেট। এখন বলেছে এখানে পরমাণুর সংখ্যা কতটি, খেয়াল করে দেখো 4 1 5, 5 দুগুণ কত 10, 10 আর 2 কত বলতো, 10 আর 2 12, 3 কত 15, উত্তর হবে কত, উত্তর হবে 15টি। এই যে এখানে খেয়াল করে দেখো এই যে H2O3 এটাকে বলে থায়োসালফেট, এর হচ্ছে উপর হচ্ছে -2, এখানে কি আসবে -2, তাহলে এর যোজনী হচ্ছে কিন্তু 2। যদি বলা হয় সোডিয়াম থায়োসালফেট তাহলে কিন্তু ব্যাপারটা এমন আসবে, সোডিয়াম এখানে হচ্ছে H2O3, এর হচ্ছে থায়োসালফেট, এর যোজনী 2 ওরে দিয়ে দাও, সোডিয়ামের 1 ওরে দিয়ে দাও, এই হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। ওকে, তাহলে অ্যামোনিয়াম থায়োসালফেটের আমাদের যৌগ হচ্ছে এটা, তাহলে আমাদের এখানে পরমাণু কয়টা আছে, 15টি। এবার আমাকে প্রশ্ন বলেছে পঞ্চযোজী মৌল কোনটি। পঞ্চযোজী মৌল হচ্ছে ফসফরাস, কারণ ফসফরাসের যোজনী আমরা জানি একটা 3 একটা 5, তাহলে 5 যোজনী কার বলতো, ফসফরাসের উত্তর। ওকে, আচ্ছা এরপরে কি বলেছে, এরপরে বলেছে PCl3। দেখো এই যে PCl3 এই যৌগের মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী কত, আমরা আগেই পড়েছি ফসফরাসের যোজনী একটা 3 একটা 5, তাহলে এখানে ব্যবহার করেছে 3, তাহলে সর্বোচ্চ হচ্ছে 5, ব্যবহার করেছে 3, বিয়োগ করলে কত আসে বলতো 2, তাহলে উত্তর হচ্ছে কত, সুপ্ত যোজনী হচ্ছে 2। এরপরে আমরা যদি 14 নম্বর প্রশ্নের দিকে আসি, কি বলা আছে দেখো, বলা আছে BF3 অণুতে কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরে কতটি ইলেকট্রন রয়েছে। খেয়াল করে দেখো এই যে BF3 এই যে খেয়াল করে দেখো BF3 বলতে এই যে আমরা একটু লিখছি BF3, তাহলে বোরনের ইলেকট্রন কয়টা, 5টা, 1 2 3 4 5, এখানে থাকবে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন থাকবে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক একইভাবে এখানে একটা ফ্লোরিন থাকবে, একইভাবে হচ্ছে এখানে একটা ফ্লোরিন থাকবে। আমি কমপ্লিট করলাম না। ওকে, এখন আমাদের বলেছে কেন্দ্রীয় মৌল কে বলতো, বোরন। বোরনের যোজ্যতা স্তরে মানে শেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে বোরনের শেষ স্তরে কয়টা দেখো তো, 1 2 3 4 5 6টা, উত্তর হবে 6টি। উত্তর কি হবে, উত্তর হবে 6টি। ওকে, আচ্ছা এরপর আমাকে কি বলেছে, এরপর আমাকে বলেছে NH3 অ্যামোনিয়াতে কত জোর মুক্ত ইলেকট্রন রয়েছে। এটা আমরা ওই যে শুরুতেই পড়েছিলাম NH3, এই যে NH3 শুরুতেই পড়েছিলাম না বলতো, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে এই যে নাইট্রোজেনের মুক্ত জোর ইলেকট্রন কয়টা, একটা, তাহলে মুক্ত জোর ইলেকট্রন আসবে একটি। ওকে, আচ্ছা এরপরে আসি, বলেছে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত নিচের কোনটি। এটাও মনে হয় আমরা আগে পড়েছি, অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম কি বলতো, NH4, ফসফেট মানে কি PO4, এর যোজনী 3 ওরে দিয়ে দাও, ওর 1 ওরে দিয়ে দাও, তাহলে এই হচ্ছে উত্তর। দেখো তো কোথায় আছে, NH4 নিচে 3, NH4 নিচে 3 কোথায়, এই যে NH4 নিচে 3 PO4, এটা হচ্ছে উত্তর, অর্থাৎ এটা হচ্ছে উত্তর অ্যামোনিয়াম ফসফেট। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপর আমাকে কি বলেছে, এরপর আমাকে বলেছে কোন গ্যাসীয় অণুর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল নেই বললেই চলে। আমরা বলেছিলাম না গত ক্লাসে, তোমার বইয়ের মধ্যে বলা আছে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং হচ্ছে কি বলতো O2, এই যে গ্যাসগুলোর কথা তোমার বইয়ের মধ্যে উল্লেখ করে বলা আছে যে এই গ্যাসগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নেই বললেই চলে। তাহলে উত্তর কি হবে, উত্তর কি আছে বলতো, এই যে কার্বন ডাই অক্সাইড, তার মানে উত্তর হবে কি কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা এরপরে আসি আমাদের 18 নম্বর প্রশ্ন বলেছে যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে। দেখো কেন্দ্রীয় পরমাণু বলেছে, প্রথমে বলেছে PF3, তাহলে দেখো PF3 এর ক্ষেত্রে আমরা যদি দেখি ফসফরাস, তাহলে 1 2 3, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। দেখো ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5টা, তাহলে যে 1 2 3 4 5, তার মানে 3টা থাকবে বন্ধনে, 2টা হচ্ছে মুক্ত। ফ্লোরিনের এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন খেয়াল করে দেখো তো ফসফরাসের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা, 1 2 3 4 5 6 7 8, তার মানে এটা অষ্টক নিয়ম মেনে চলে, এর 8টা রয়েছে। এরপরে কি আছে বলতো, এরপরে আছে হচ্ছে BCl3, তাহলে খেয়াল করে দেখো বোরনের হচ্ছে 1 2 3, তিনটা আমাদের জানি বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বলতো, 3টা ইলেকট্রন। বোরন তো 5, তাই না, তাহলে শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ইলেকট্রন বন্ধনে চলে যাবে, 3টা ক্লোরিন, তাহলে 1 2 3। এখন তুমি খেয়াল করে দেখো 3টা ক্লোরিন যদি 3 পাশে যুক্ত হয়ে যায়, তাহলে দেখো আমাদের বোরনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা, 1 2 3 4 5 6, অর্থাৎ 8টি হয়নি, তার মানে সে অষ্টক নিয়ম মেনে চলে না। এবং তাহলে এরপরে কি আছে বলতো, এরপরে আছে কি H2S, তাহলে এই যে H2S এর ক্ষেত্রে যদি তাকাই, তাহলে আমরা দেখলেই বুঝবো এই সালফার, তাহলে সালফার এখানে কি রয়েছে, দুই পাশে কি থাকবে, দুইটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা হাইড্রোজেন। সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 6টা, তাহলে হচ্ছে যে এখানে একটা, এখানে একটা, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 1 2 3 4 5 6টা, তাই না। 6টার মধ্যে 2টা আছে বন্ধনে আর বাকি 4টা হচ্ছে মুক্ত। এখন খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি বলতো, সালফার। তাহলে সালফারের শেষ কক্ষপথে কত, 1 2 3 4 5 6 7 8, 8টা রয়েছে, তার মানে সে অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে উত্তর হবে 1 ও 3, উত্তর কি হবে 1 ও 3। ওকে, আচ্ছা তাহলে আশা করি তুমি এটাও বুঝে গিয়েছো। এরপরে আসি আমাদেরকে 19 নম্বর কোশ্চেন বলেছে
অ্যালুমিনিয়াম নাইট্রাইট এর একটি অণুতে কতটি পরমাণু আছে? দেখো আগের মতো, একদম আগের মতো অনুরূপ কোশ্চেন। অ্যালুমিনিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়াম নাইট্রাইট বলা আছে, তার মানে কি হবে বলতো? NO2 হবে, রাইট? NO2, তাহলে NO2 হচ্ছে নাইট্রাইট, NO3 হচ্ছে নাইট্রেট। তাহলে যেহেতু নাইট্রাইট বলছে NO2, অ্যালুমিনিয়ামের যোজনী 3 ওরে দিয়ে দাও, ওর যোজনী 1 ওরে দিয়ে দাও, লেখার দরকার নাই। তাহলে খেয়াল করে দেখো, ব্র্যাকেটের ভিতরে নাইট্রোজেন একটা, অক্সিজেন দুইটা, তিনটা, 3 এর সাথে 3 গুণ আছে, 3 3 এ 9 আর 1 10, উত্তর হবে 10টি। উত্তর কি হবে বলতো? উত্তর হবে 10টি পরমাণু রয়েছে। এরপরে আমাকে বলেছে কোনটির আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি? তুমি খেয়াল করে দেখো, আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি কার হবে? আমরা জানি কঠিন পদার্থের শক্তি সবচেয়ে বেশি, তরলের একটু কম, গ্যাসের সবচেয়ে কম। তাহলে এখানে দেখো হাইড্রোজেন কিন্তু গ্যাস, ক্লোরিন কিন্তু গ্যাস, নাইট্রোজেন কিন্তু গ্যাস, কিন্তু ব্রোমিন হচ্ছে তরল। তাহলে ব্রোমিন যেহেতু তরল, তাহলে ব্রোমিনের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হবে। ওকে, এবার আসি। এবার আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছে 2 অণু ক্যালসিয়াম স্টিয়ারেট। ক্যালসিয়াম স্টিয়ারেটে কতটি পরমাণু থাকে? এই যে এখন হোঁচটটা কোথায় খাবা বলতো? এই যে ক্যালসিয়াম স্টিয়ারেটের সংক্ষিপ্ত জানতে হবে। যারা নবম দশম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে এখন যারা রয়েছে, তারা তো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আমাদের রসায়ন 12 অধ্যায় নাই। তাহলে ক্যালসিয়াম স্টিয়ারেট হচ্ছে, তুমি হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট, এটা শিখতে কোথায়? সাবান প্রস্তুতিতে। তো তুমি এখন যেহেতু তোমার সিলেবাসে নাই, তাহলে এখন তুমি এটা জানবে না। আবার অপরদিকে যারা নবম শ্রেণীতে আছো, তারা তো এখনো 12 অধ্যায় যাওই নাই। অবশ্যই তোমরা যখন আবার 12 অধ্যায় পড়ে ফেলবা, তখন কোনটা সোডিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট, ক্যালসিয়াম স্টিয়ারেট সেটা শিখবা। তাহলে একটু তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তাহলে ক্যালসিয়াম স্টিয়ারেটের সংজ্ঞা হচ্ছে কি জানো? C17H35 COO, এখানে হচ্ছে ব্র্যাকেট 2 এবং হচ্ছে ক্যালসিয়াম। এই হচ্ছে ক্যালসিয়াম স্টিয়ারেটের সংকেত। তো তুমি যখন 12 অধ্যায় পড়ে ফেলবা, তখন তুমি অটোমেটিক শিখে যাবা যে এটা ক্যালসিয়াম স্টিয়ারেট। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেছে 2 অণু ক্যালসিয়াম স্টিয়ারেটে কতটি পরমাণু থাকে? তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে কতটা রয়েছে? এখানে কার্বন রয়েছে হচ্ছে দেখো 17টা, যোগ হাইড্রোজেন রয়েছে কত বলতো? 35টা, যোগ কার্বন একটা, অক্সিজেন দুইটা, মোট কয়টা বলতো? 3টা। তাহলে 3, তাহলে 17 আর 3 কত হচ্ছে? 20, 20 আর 35 কত হচ্ছে? 55। তাহলে এইখানে মোট রয়েছে 55, 55 নিচে আছে রয়েছে 2, তাহলে 55 গুণন যদি 2 হয়, তাহলে কত আসবে বলতো? 110। এইখানে একটা ক্যালসিয়াম, অর্থাৎ এর সাথে যোগ হবে 1, অর্থাৎ 111। তাহলে একটা অণুর মধ্যে আছে 111টি, আমাকে বলেছে 2টা অণু, তাহলে 2টা অণুর সাথে 2 গুণ করে দিলে হবে কত? 222টি। তাহলে উত্তর কি হবে বলতো? 222। উত্তর কি হবে? 222টি। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম স্টিয়ারেটের পরমাণু সংখ্যা হচ্ছে 222টি। এবার আমাদের পরবর্তী 22 নম্বর কোশ্চেন দেখো। এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাকে 11 অধ্যায়ে যেতে হবে। যারা 11 অধ্যায়ে পড়েছে তারা বুঝবে। এখানে বলা আছে কি বলতো? প্রোপানল। প্রোপানলকে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা কি করি, আমরা যদি হচ্ছে পানি বিয়োজন করি, তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে বলা আছে হাইড্রোকার্বন, মানে অবশ্যই এখানে উৎপন্ন হবে অ্যালকিন এবং উৎপন্ন হবে এখানে পানি। ওকে, পানি বিয়োজন ঘটবে। তাহলে এখানে উত্তর কি হবে বলতো? C3H7COH। তাহলে এইখানে যদি আমরা উপরে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দেই H2SO4, তাহলে এখানে বলেছে অ্যালকিন উৎপন্ন হবে, তাহলে অবশ্যই এটা হবে প্রোপিন। C3H6 যোগ এখানে কি হবে বলতো? পানি উৎপন্ন হবে। এখন এটা হচ্ছে এ যৌগ, এটা হচ্ছে কি বি যৌগ। আমাকে বলেছে বি যৌগটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মানে বি যৌগ মানে পানির ক্ষেত্রে কোনটি সঠিক? বলেছে এটা একটা অপোলার সমযোজী। এর অপোলার, দেখো তো পানি কি অপোলার? না, পানি হচ্ছে পোলার, এটা ভুল কথা। বলেছে শেয়ারকৃত ইলেকট্রন 4টা। দেখো তো পানিকে ইলেকট্রন কয়টা শেয়ার করে? খেয়াল করে দেখো, অক্সিজেন যে রয়েছে, অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আচ্ছা এইভাবে যদি শর্টকাট করে এঁকে ফেলি, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, তাই তো? তাহলে অক্সিজেন এখানে একটা, এখানে একটা, হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, তাহলে মোট কতটা ইলেকট্রন শেয়ার হলো বলতো? মোট 2 জনের মিলে, 3 জনের মিলে কিন্তু 1 2 3 4, 4টা ইলেকট্রন শেয়ার হয়েছে। তাহলে এখন পর্যন্ত এটা সঠিক। বলছে মোট ইলেকট্রন 18টি। পানির মধ্যে মোট ইলেকট্রন কতটি বলতো? এই যে দেখো অক্সিজেন যে রয়েছে, অক্সিজেনের একার ইলেকট্রন কতটি? অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা, হাইড্রোজেনের মোট ইলেকট্রন হচ্ছে 2টা, হাইড্রোজেনের 2টা, মোট 10টা। না, এটা ভুল কথা বলেছে। বলেছে মোট প্রোটন হচ্ছে 9টি। দেখো অক্সিজেনের প্রোটন হচ্ছে 8টা, 2টা হাইড্রোজেনের একটা একটা হচ্ছে 2টা, মানে প্রোটন হচ্ছে 10টা। তার মানে এটাও ভুল। উত্তর কি? শেয়ার কিন্তু ইলেকট্রন 4টা, এটা সঠিক। ওকে, আচ্ছা, আশা করি তুমি ব্যাপারটা বুঝে গিয়েছো। এরপরে আসি আমাদেরকে বলেছে 23 নাম্বার, সমযোজী মৌলিক অণু কোনটি? দেখো সমযোজী মৌলিক অণু অবশ্যই N2 হবে। মৌলিক মানে কি? যেটাকে ভাঙলে ওইটা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। তাহলে এখানে N2, নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন ছাড়া কিছুই পাওয়া যাবে না, এটা হচ্ছে মৌলিক অণু। ওকে, আচ্ছা, এরপরে আমাকে কি বলেছে? বলেছে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? ওই যে আমরা জানি যেটা কঠিন, সেটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে পানি, এটা গ্যাস, এটা হচ্ছে তরল, ইথানল। এই যে S8 হচ্ছে কঠিন, আমরা আগেই পড়েছি এরা ভৌত অবস্থা কঠিন, সালফার, আয়োডিন, হ্যাঁ, তো ন্যাপথলিন, এরা হচ্ছে কঠিন। তার মানে এরা হচ্ছে আন্তঃআণবিক শক্তি এদের সবচেয়ে বেশি। এরপর আসি, বলেছে ভ্যান ডার ওয়ালস বল অনুপস্থিত। ভ্যান ডার ওয়ালস বল অনুপস্থিত মানে কি? ভ্যান ডার ওয়ালস বল কই থাকে?
কই থাকে, সমযোজিতে থাকে, তার মানে সমযোজীর মধ্যে থাকলে অন্য যৌগের মধ্যে থাকবে না, তাহলে HCl সমযোজী এর মধ্যে আছে, H2O পানি সমযোজী এটাতেও আছে, CCl4 সমযোজী এটাতেও আছে। এই যে সিজিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ধাতু, ফ্লোরিন অধাতু মানে আয়নিক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের উত্তর, যে এর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল থাকবে না, এটার মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে, কারণ সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ওকে, তাহলে এর মধ্যে অনুপস্থিত। এরপরে আসি, বলেছে এক্স একটি মৌল যার পারমাণবিক ভর হচ্ছে 80, তাহলে এক্স মৌলটির প্রতীক কোনটি? দেখো এখানে কার ভর 80 বলতো? এই যে ব্রোমিন, ব্রোমিনের ভর কিন্তু হচ্ছে 80। এটা মুখস্থ মান, এটা তোমার মুখস্থ না থাকলে তুমি এটা বলতে পারবে না। ওকে, আচ্ছা, পারমাণবিক ভর হচ্ছে 80। এরপরে আসি এক্স, এক্স মৌলটি, দেখো এক্স মৌলটি মানে কি বলতো? এক্স ব্রোমিন, তাহলে ব্রোমিন মৌলটি হচ্ছে এই যে ব্রোমিন, ব্রোমিনের কথা বলেছে, ব্রোমিন বলেছে এটা যৌগ গঠনকালে 2 ও অষ্টকের নিয়ম মেনে চলে। দেখো ব্রোমিন যে আছে, ব্রোমিনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি আসবে বলতো? এই যে ব্রোমিন এবং হচ্ছে ব্রোমিন, তাই না? তাহলে ব্রোমিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এরা হচ্ছে হ্যালোজেন, এদের শেষ কক্ষপথে সবারই 7টা করে ইলেকট্রন থাকে। তাহলে যে 1 2 3 4 5 6, এই যে 7, এর ক্ষেত্রে দেখো যে 1 2 3 4 5 6, এই যে 7, তাহলে দেখো সবারই 7টা করে রয়েছে, এই যে মাঝখানে বন্ধন গঠন করেছে। এখন খেয়াল করে দেখো এরও শেষ কক্ষপথে 8টি, এরও শেষ কক্ষপথে 8টি, আবার অপরদিকে খেয়াল করে দেখো এরও জোড়ায় জোড়ায় ইলেকট্রন রয়েছে, এটারও জোড়ায় জোড়ায় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অষ্টক এবং দুইয়ের নিয়ম দুটাই মেনে চলে। বলছে আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে, অবশ্যই না, এরা শুধু সমযোজী। ও আচ্ছা, সরি, ব্রোমিন আয়নিক সমযোজী দুইটাই গঠন করে। কেন বলতো? কারণ ধাতুর সাথে যখন যুক্ত হবে, যেমন লবণ গঠন করে সোডিয়াম ব্রোমাইড, অবশ্যই এটা আয়নিক। আবার শুধু ব্রোমিন যদি যুক্ত হয় তাহলে এটা কি হবে? সমযোজী। বা HBr যদি হয় হাইড্রোজেন ব্রোমাইড, তখন কি হবে? সমযোজী। অর্থাৎ ব্রোমিন দুই ধরনের যৌগই গঠন করে, এটা সঠিক বলেছে একই যোজনী ও যোজ্যতা ইলেকট্রন প্রদর্শন করে। দেখো যোজনী হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন যারা আছে সবার যোজনী হচ্ছে 1, যোজনী হচ্ছে 1, কিন্তু যোজ্যতা ইলেকট্রন তো 7, যোজ্যতা ইলেকট্রন কয়টি? 7টি, তার মানে এটা ভুল বলেছে, উত্তর হচ্ছে 1 ও 2। ওকে, আচ্ছা, আশা করি তুমি এটাও পারবে। এরপরে আসি এই যে আমাদের মোটামুটি আমরা মানে শেষের দিকে চলে আসছি, আমাদেরকে বলা আছে এখানে সালফেট এই মূলকে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে তুমি খেয়াল করে দেখো সালফেট মূলকের যোজ্যতা ইলেকট্রন এই কথাটার মানে কি? সালফেট মানে কি? SO4, আবার কি আছে বলতো? 2-। প্রথমে চিন্তা করো সালফার, সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলতো? সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা, তাহলে সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন 6টা, যোগ অক্সিজেন, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? অক্সিজেনের শেষ 6টা, কয়টা অক্সিজেন রয়েছে? 4টা, তাহলে একটারে যদি শেষে 6টা থাকে তাহলে 4 6 কত? 24, তাহলে 4টা অক্সিজেন মিলে শেষ কক্ষপথে রয়েছে 24টা, তাহলে 24 আর 6 মিলে কত হচ্ছে বলতো? 30টা, তাহলে স্বাভাবিকভাবেই শেষ কক্ষপথে 30টা ইলেকট্রন রয়েছে। আবার দেখো উপরে 2- মানে কি? 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 30 আর 2 মিলে কত হচ্ছে? 30 আর 2 মিলে 32, উত্তর হবে কত? উত্তর হবে 32টি। উত্তর কি হবে? 32টা হবে। আমি আবারও বলছি, তাহলে এই যে সালফার, সালফার তো 16, তাহলে শেষ কক্ষপথে কয়টা? 6টা রয়েছে, তাহলে তার শেষে রয়েছে 6টা। আবার অক্সিজেন তো 8, প্রথমে 2 পরে 6, তাহলে একটা অক্সিজেনের শেষে 6টা, এখানে কয়টা অক্সিজেন? 4টা, তাহলে গুণন 4, 4 × 24, তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে আছে 24টা, তাহলে 6 আর 24 30, আবার গ্রহণ করেছে 2টা, মোট হচ্ছে 32টা। ওকে, এরপরে পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য করি। পরবর্তী কোশ্চেনে বলা আছে পটাশিয়াম ফেরিসায়ানেট এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? দেখো সুপ্ত যোজনী বলতে আমরা কি বুঝি? তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী কত? আমরা জানি 2 এবং কি জানি 3। আমাদের এখানে যে যৌগটা দেয়া আছে পটাশিয়াম ফেরিসায়ানেট। ওকে, এখন তাহলে আমরা সর্বোচ্চ যোজনী জানি 3, দেখতে হবে এখানে আয়রন কত যোজনী ব্যবহার করেছে। কিভাবে বের করব? আমরা জারণ সংখ্যা দিয়ে বের করব। দেখো এই যে CN যে রয়েছে সায়ানেট, এর জারণ মান হচ্ছে -1, তাহলে একটার মান যদি -1 হয় তাহলে 6টা রয়েছে, তাহলে এখানে কি হবে বলতো? -6। এখানে দেখো পটাশিয়ামের উপরে সবসময় হয় +1, তাহলে 3টা যদি পটাশিয়াম, তাহলে এখানে কি হবে বলতো? +3। এখন তুমি নিজেই বলো আমি আয়রনের উপরে কত দিলে আমাদের ফলাফল 0 হবে? দেখো তো কি হবে? তাহলে আয়রনের উপরে যদি আমি এখানে +3 দেই তাহলে কিন্তু ফলাফল 0 হবে। তাহলে দেখো +3 হচ্ছে +6, আর -6, ফলাফল কত আসবে? 0। তার মানে আয়রন যদি +3 ইউজ করে এখানে, তাহলে এটা সক্রিয় যোজনী 3, তাইলে তার সর্বোচ্চ যোজনীয় 3, ব্যবহার করেছেও 3, তাহলে সুপ্ত যোজনী 3 থেকে 3 বিয়োগ করলে ফলাফল কি আসবে? 0, তাহলে উত্তর হচ্ছে 0। ওকে, তাহলে এটা তোমরা যারা পঞ্চম অধ্যায়ে পড়েছো, শুধু পঞ্চম অধ্যায়ে পড়লে এটা পারা যাবে না, এটা বুঝতে গেলে সপ্তম অধ্যায়ে পড়তে হবে। ওকে, যেহেতু বোর্ড কোশ্চেন, সম্পূর্ণ বই মিলাই কোশ্চেন হবে। বলেছে সর্বশেষ কোশ্চেনে বলেছে কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে, মানে কাদের পরিবর্তনশীল যোজনী আছে। দেখো এখানে কি রয়েছে? টিন, তাহলে টিনের যোজনী আমরা কি জানি? 2 4 পরিবর্তনশীল যোজনী আছে, কিন্তু ফ্লোরিনের যোজনী হচ্ছে শুধু 1, এর পরিবর্তনশীল যোজনী নাই, অর্থাৎ এটা উত্তর হবে না। এরপরে আসি, এরপর আছে অ্যালুমিনিয়ামের যোজনী শুধুই 3, কিন্তু ফসফরাসের হচ্ছে 3 5, তার মানে একটা আছে আর একটা নেই, তার মানে এটা উত্তর হবে না। এরপরে আসি
এখানে আছে আয়রন এবং এখানে আছে মার্কারি। তাহলে আয়রনের যোজনী হচ্ছে আমরা কি জানি, একটা হচ্ছে 2 এবং 3, আর এখানে কি আছে মার্কারির যোজনী হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এদের উভয়ের পরিবর্তনশীল যোজনী রয়েছে। উত্তর হচ্ছে এই যে আয়রন এবং হচ্ছে মার্কারি। আর এখানে কি দেখো তো, ম্যাগনেসিয়ামের পরিবর্তনশীল যোজনী হয় না। ওকে, তাহলে এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের আমাদের বিভিন্ন বিভিন্ন বোর্ডের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেরা সেরা স্কুলের যে প্রশ্নগুলো রয়েছে বিগত বছরে বা রিসেন্ট যে গাইড টেস্ট পেপার বলতে পারো, এই বইগুলো থেকে সংগ্রহ করা প্রশ্ন হচ্ছে এগুলো। এর বাহিরেও অসংখ্য প্রশ্ন রয়েছে। আমি জানি সকল কোশ্চেন তো এখানে অ্যাড করা যাবে না, এবং আমি চাইলেও তো দেখা গেছে 500টা এমসিকিউ একদিনে শেষ করাতে পারবো না। তাহলে আমরা ধাপে 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 এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এরপরে তোমাদের ব্যক্তিগত সমস্যা থাকবে, নিজেরা পড়াশোনা করবা, নিজেদের কাছে গাইড আছে, টেস্ট পেপার আছে, নতুনত্ব যে কোশ্চেন গুলো পাবে, এই কোশ্চেন গুলো তুমি কি করবা, এই কোশ্চেন গুলো নিজে চেষ্টা করবা। না পারলে শিক্ষককে জিজ্ঞাসা করবা, তাও না পারলে অন্তত ছবি তুলে আমাকে কমেন্ট করে জানাও, অন্তত আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্যার এই কোশ্চেনটার উত্তর কি হবে। আমি চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ক্লাসে আবার এটা আপডেট জানানোর। ওকে, তো আজকের এই ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তীতে হয়তো অন্য কোনো একটা অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।